বন্ধুরা, এই ফোনগুলো আপনাদের জন্য ঈদ উপহার। আজকে যদি আমরা হইতাম তাহলে এইসব কথা বলেই আবেগ বেচার চেষ্টা করতাম। এই ফোনগুলো আপনাদের জন্য, কিন্তু কিনে নিয়ে আসতে হবে কষ্ট করে, এমন একটা ভাব ধরতাম। সেটা হচ্ছে না। আজকে ডজন খানেকের উপর ফোন নিয়ে আসছি, কারণ এই ঈদে আপনার কষ্টের টাকায় কোন ফোনটা কিনলে রাইট হবে সেটা আজকে দেখাবো। ঈদ আসলে নতুন জামা নতুন জুতা, এই বয়সটা পার হয়ে গেছে আমাদের সবার। এখন নতুন জামা নতুন জুতা কিনা হয় না, বাট স্মার্টফোন কিনা হয় প্রচুর পরিমাণ মানুষের, অথবা গিফট করার দরকার হয় ফ্যামিলির কাউকে। সমস্যা হয়ে গেছে মার্কেটে এত এত অপশন, এত চয়েস, কোনটা নিবেন সেটা বুঝে ওঠা নিজের সাথে যাচ্ছে কিনা, যেই চাহিদার কারণে কিনতেছি সেটা বেশ টাফ হয়ে যায়। এই জন্য আমরা ডজন খানেকের উপরের ফোন নিয়ে একটা কালেকশন করছি। এখানে 35 থেকে 45,000, অলমোস্ট 50,000 রেঞ্জ পর্যন্ত বলতে পারেন, 35 থেকে 50-এর মধ্যে কাভার করে এগুলা। কোন ফোনটা কিনবেন, কেমন চাহিদা থাকলে কোনটা সবচেয়ে বেশি যাচ্ছে, সেইটা আমরা কালেক্ট করছি। অ্যান্ড জাস্ট কালেকশন না ভাই, এইখানে আমরা ফোনের মডেলগুলো বের করছি। স্ন্যাপড্রাগনের চাহিদা থাকলে কোনটা, মিডিয়াটেক চাহিদা থাকলে কোনটা, ক্যামেরা চাহিদা থাকলে কোনটা, যারা ব্যালেন্স ফোন খুঁজছেন তারা কোনটা, যারা অফিসিয়াল নেবেন আনঅফিসিয়াল কিনতে চান না তাদের জন্য অপশন আছে। অ্যান্ড আমরা প্রত্যেকটা ফোনের গ্রুপে গেছি, ইউজারদের কাছে পর্যন্ত পৌঁছাইছি, তাদের ফিডব্যাক দেখছি, বিভিন্ন পোস্টে তাদের মন্তব্য কেমন, ইউজাররা স্যাটিসফাইড কতখানি, সেটার উপর ভিত্তি করে হচ্ছে টপ একটা লিস্ট চুজ করছি। ইনিশিয়ালি 5টা ছিল, টপ 5 বেস্ট ইন বাজেট আপনাদের দেখা দিতাম, বাট সেটা এক্সপ্যান্ড হয়ে 12টাতে চলে গেছে। সো এই ঈদে বা ঈদের পরবর্তী সময়েও যদি আপনি 35 থেকে 50,000 টাকার মধ্যে ফোন নেন, আজকের ভিডিওটা একটু দেখেন। অ্যান্ড টিমের পোলাপান অনেক কষ্ট করছে ভাই এই ভিডিওটার জন্য। একটু কমেন্ট বক্সে আপনার রেসপন্স জানায়েন, ভিডিওতে লাইক দিয়েন। যদি এনাফ রেসপন্স পায়, মোটিভেটেড হয়, তখন ওরা মোটিভেশনের উত্তাপে একটা 25 থেকে 35,000 রেঞ্জের এরকম কালেকশন ভিডিও বানায় ফেলে কিনা ঠিক নাই। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ডেজেল। এই ভিডিওতে অনেকগুলা রিসোর্স আমাদের দরকার ছিল, তা দিয়ে হেল্প করছে অনেকখানি, থ্যাঙ্কস টু দেম। অ্যান্ড ডেজেল থেকে আপনারা কেনাকাটা তো করেনি স্মার্টফোন আমি জানি, পাশাপাশি এখন কিন্তু তারা ডেজেল মার্ট খুলেছে, সেখানে ইলেকট্রনিক্স অ্যান্ড লাইফস্টাইলের অনেক আইটেম আসছে। খুব শীঘ্রই একদম মনে হয় ফুল স্কেলে কাজ শুরু হয়ে যাবে। একটু চেক আউট করেন, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি ডেজেল মার্টের নতুন ঠিকানাটা। আমরা সবার আগে শুরু করতেছি পারফরমেন্স সেন্ট্রিক স্ন্যাপড্রাগন চিপসেট। অ্যান্ড এখানে সবার আগে আসে OnePlus-এর টার্বো 6। এইটা গ্লোবালি OnePlus-এর Nord 6 নামে হচ্ছে বের হয়েছে, গ্লোবালটা তো এখনো আসে নাই প্রপারলি। সো টার্বো 6টা মার্কেটে নতুন আসছে অ্যান্ড ধুমায় সেল হইতেছে। এটার হাইলাইট হওয়ার কারণ হচ্ছে স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট আছে, LPDDR5X র্যাম আছে, UFS 4.1 স্টোরেজ, 9000 mAh এর ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের চার্জিং। মানে পারফরমেন্স অ্যান্ড হার্ডওয়্যার সেক্টরে ও কিন্তু ভরপুর দিছে। এটার দাম হচ্ছে 46,000 টাকার মতন মার্কেটে রাইট নাও। এটা তুলনামূলক খুবই নতুন ফোন, রিসেন্টলি আসছে, বাট মানুষ এটা অত রিভিউ না দেখেও নিজে নিজে কিনে ফেলতেছে। বেসিক্যালি আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে যে পাওয়ার লাগবে অনেক, ব্যাটারিটা ভালো লাগবে অ্যান্ড ব্র্যান্ড রিলায়েবিলিটি লাগবে, চাইনিজ রমের ফোন যেহেতু কিনতেই হবে, নোটিফিকেশনের প্যারা যেহেতু সামলাইতেই হবে, খুব চমৎকার একটা ইউআইতে আমি থাকতে চাই, তাহলে হচ্ছে আপনি OnePlus-এর এই টার্বো 6টা দেখবেন। এটা যদি ব্যাড সাইডের কথা বলি ভাই, ক্যামেরা সাইডে বেশ দুর্বল, একদম সারফেস লেভেলে রেখে দিছে। একটা মেইন ক্যামেরা, একটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, কোনো আলট্রা ওয়াইড লেন্স এখানে নাই। অ্যান্ড ফাইবার গ্লাসের ব্যাক দিছে, প্লাস্টিক ফ্রেম দিছে। এই জায়গাতে একটু দুর্বলতা আছে, যেটা চায়নাতে মোটামুটি এখন কমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, বাট দিস ইজ এ সলিড ডিভাইস। পারফরমেন্সের দিকে হাই অ্যান্ড ক্যামেরার দিকে একদম লো। ইউআই চাইনিজ অনুযায়ী যথেষ্ট ভালো অবস্থানেই আছে। OnePlus টার্বো 6টা কিন্তু 12GB র্যাম, 256GB স্টোরেজ, এটা বলতে ভুলে গেছিলাম। OnePlus-এ কিন্তু ভাই এখন গ্রিন লাইন পড়ার রেকর্ড খুবই কম, অনেকে ভয় থাকবেন এখনো যদি না জেনে থাকেন। রেকর্ড লাস্ট 2 বছর ধরে খুবই ডিক্লাইনিং অ্যান্ড নতুন ফোনগুলোতে তেমন একটা পড়তেছে না। সো মোটামুটি নিশ্চিন্তে কিনতে পারেন। অতখানি অনিশ্চয়তা থেকে যায় যতখানি অ্যামোলেড ডিসপ্লে থাকলেই থাকে। দেন পারফরমেন্স সেন্ট্রিক স্ন্যাপড্রাগন অ্যান্ড চাইনিজ, এই কোটার মধ্যে পড়ে যায় হচ্ছে IQ Neo 10R। এইটা একটা চমৎকার ডিভাইস ভাই, প্রচুর পরিমাণে সেল হয়েছে। এটাতে যদি আপনি দেখেন স্ন্যাপড্রাগন 8s Gen 3, LPDDR5X র্যাম অ্যান্ড 256GB স্টোরেজ অপশন থেকে UFS 4.1, এইসব কিছু কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন। স্পেশালি আগের যে OnePlus টার্বো 6টা দেখাইলাম আগের বার, সেটার থেকে এটার ক্যামেরা কিন্তু ভালো পরিমাণের ভালো। হ্যাঁ, ক্যামেরার ক্ষেত্রে এখানেও খুব গুড কম্বিনেশন দিচ্ছে না, ওই যে প্রাইমারি আলট্রা ওয়াইড আর ফ্রন্ট ক্যামেরাটাই, দ্যাটস ইট। বাট ছবির কোয়ালিটি Neo 10R-এ একটু বেটারের দিকে। সো ছবিও যদি হালকা পাতলা মাঝামাঝি লেভেলের লাগে, তখন আপনি হচ্ছে পারফরমেন্স সেন্ট্রিক এই চায়না ডিভাইসটার ক্ষেত্রে যাবেন। এটাতে যদি আমি নেগেটিভ সাইড দেখি ভাই, নাম্বার 1 প্লাস্টিক ফ্রেম অ্যান্ড বডি দিছে, IP65 রেটিং দিছে, যেখানে চাইনিজে IP68, 69 একদম কমন। আর ব্যাটারিটা চাইনিজ ফোন হিসেবে একটু কম লাগতেছে, কারণ আমরা 7000, 8000 mAh এর ব্যাটারি দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে গেছি। 6400 mAh এর ব্যাটারি IQ Neo 10R-এ একটু কমই ফিল হয়, বাট স্টিল আপনাকে একদিন চালায় নিবে, 1.5 দিন মোটামুটি চলে যাবে। 41,500 টাকার মতন IQ Neo 10R মানুষ কিনতেছে অ্যান্ড মোস্ট পিপল আর হ্যাপি। ওকে, পারফরমেন্স লাগবে, বাট স্ন্যাপড্রাগনের অত জরুরত নাই, তাদের জন্য মিডিয়াটেকের অপশন কিন্তু ভালো আছে। IQ Z10 টার্বো প্লাস, এই ফোনটা একটা চমৎকার ফোন, এখন দাম 43,000 টাকার মতন, 12GB র্যাম, 256GB স্টোরেজ। এই ফোনটায় Dimensity 9400 প্লাস দেয়া,
খুব ভালো একটা চিপসেট, LPDDR5X আলট্রা র্যাম আছে, UFS 4.1 স্টোরেজ আছে, 8000 mAh ব্যাটারি আর 90 ওয়াট চার্জার। ভাই এটা কিন্তু 1 বছর আগের ফোন, বাট স্টিল মার্কেটে বেশ ভালো ডমিনেট করতেছে। আপনি চাইনিজ রমে যদি সমস্যা না থাকে, স্ন্যাপড্রাগন চিপসেট নিয়ে যেই ব্যাপারটা ছিল গায়ে লাগানোর, সেটা যদি এখন আর না থাকে, তাহলে আপনি IQ Z10 টার্বো প্লাস দেখতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড মিট করতেছে মোটামুটি চিপসেট, স্টোরেজ, ব্যাটারি, ডিসপ্লে সব কিছুর জায়গাতেই। আপনি যদি ত্রুটি ধরতে যান তাহলে হ্যাঁ, ক্যামেরাতে কিছুটা কম পাবেন, কিছুটা, কারণ এই চাইনিজ ফোনগুলো এই দামের আশেপাশে যেগুলো আছে 40,000 থেকে 45-40,000 টাকার মধ্যে, এগুলো সবগুলোই কাছাকাছি, এর মধ্যে ও মাঝামাঝি অবস্থানে থাকবে। অ্যান্ড চার্জিং টাইমটার ক্ষেত্রে কিছু মানুষ এত বড় ব্যাটারি, সেই তুলনায় 55 ওয়াটের PPS বাই PD চার্জিং, যদিও 90 ওয়াটের চার্জার বক্সে দেওয়া থাকে, 55 ওয়াট পর্যন্ত PPS অ্যান্ড PD পায়, সো সেটা মিলিয়ে 1 ঘন্টার মতন চার্জিং টাইমটা জায়গা। সো এইসব ছোটোখাটো ত্রুটি ধরতে পারেন, এছাড়া বড় কোনো কিছু নাই। আর IP65 রেটিংটাও আপনি ধরতে পারেন ডেফিনেটলি। আর প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেম, এটা তো একটা কমন ব্যাপার স্যাপার হয়ে গেছে চাইনিজে, এটাও ধরতে পারেন, কারণ 2-1 মেটাল ফ্রেম অ্যান্ড গ্লাস ব্যাক কিন্তু দিচ্ছে। সো IQ Z10 টার্বো প্লাস 1 বছর হওয়ার পরও বেশ ভালো একটা অপশন, আপনি এটা মাথায় রাখতে পারেন, আমি একদম টপ পিক রাখবো না। অ্যান্ড মিডিয়াটেক পারফরমেন্স কম্বিনেশনের লাস্ট ডিভাইসটা এইটা, খুব সুন্দর কালারের না, ইউনিক না, এটা হচ্ছে টার্বো 5 ম্যাক্স রেডমির পক্ষ থেকে। ওদের আগে যেটা ছিল টার্বো 4 প্রো, সেটা তো সুপার ডুপার বাম্পার হিট, বাট টার্বো 5 ম্যাক্সটা অতখানি হাইপ, অতখানি ওয়ার্ড মানুষের মুখে মুখে তুলতে পারে নাই। মিডিয়াটেক চিপসেট মনে হয় একটা বড় কারণ। মিডিয়াটেক ডাইমেনসিটি 9500S দেয়া আছে, এটাতে 9000 mAh এর ব্যাটারি আছে, 100 ওয়াটের চার্জার আপনি বক্সেই পাবেন, একটা সুন্দর ডিসপ্লে দেয়া আছে, পাশাপাশি হচ্ছে LPDDR5X আলট্রা র্যাম অ্যান্ড UFS 4.1ও কভার করতেছে। এটাতে কিন্তু মেটাল ফ্রেম দেয়া, এইদিকে অনেকেই চেয়ে থাকেন, পিছনে গ্লাস ব্যাক নাকি প্লাস্টিক এখনও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট দিস ইজ এ গুড অপশন, কারণ কিছু কিছু গ্যাপ রাখতেছে ওর বাকি কম্পিটিটরসরা, যেটা ও পূরণ করতেছে। লাইক আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এটাতে, যে এখানে ইউজুয়ালি কিন্তু অপটিক্যাল ব্যবহার করা হয়। IP রেটিংটাও IP69 পর্যন্ত দিতেছে। ক্যামেরাটা আহামরি ওরকম জোস না, ওই মাঝামাঝি টাইপেরই ব্যাপার। আসলে সাইড বাই সাইড কম্পেয়ার না দেখলে খুব বের করা টাফ, কোনটার ক্যামেরা কত জোস কতখানি খারাপ সেই ব্যাপারটা, বাট এরা মোটামুটি একই সেক্টরে ঘোরাঘুরি করে। অ্যান্ড এই টার্বো 5 ম্যাক্স ফোনটাও আপনি পেয়ে যাবেন 43 থেকে 44-45 মধ্যেই দাম। এটার দামের ক্ষেত্রে দেখলাম আমি বিভিন্ন জায়গায় ভ্যারি করতেছে। এখন একই রেঞ্জে আমরা প্রায় 4টা ডিভাইস দেখা ফেলছি। কেন? কারণ হচ্ছে ভাই সবার চয়েসে একটু ভিন্নতা থাকে, মাল্টিপল অপশন যেহেতু আছে, আপনার এক্সপ্লোর করা উচিত যে কোনটার মধ্যে থেকে আপনি কিনবেন, অ্যান্ড যেটা আপনার সাথে যাচ্ছে, যেটা স্টকে পাচ্ছেন মার্কেটে, অ্যান্ড যেটার দাম অতিরিক্ত বাড়ায় রাখে নাই, সেটা আপনি নিয়ে নেবেন। খুব সিম্পল অ্যাজ দ্যাট। এখন 4টা ফোন কাছাকাছি হয়ে যাওয়ার কারণে আপনি যদি বলেন ইউনিক কিছু দেখান, তাহলে কিন্তু Oppo K13 টার্বো প্রো আপনাদের দেখাইতেই হয়। 44,000 টাকা দাম এখন, 12256 জিবির। এইটাতে স্ন্যাপড্রাগন 8s Gen 4 আছে, LPDDR5X র্যাম, UFS 4.0 স্টোরেজ, 7000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং, IP69 রেটিং। এটা মানে চাইনিজ ফোন অনুযায়ী যে খুব স্পেশাল ভ্যালু অফার করতেছে, স্পেশাল ডিল অফার করতেছে তেমন না। এটার প্রাইমারি ক্যামেরা যেটা আছে সেটাতে ভালো ছবি পাইছি, সিঙ্গেল ক্যামেরা হওয়া সত্ত্বেও এইটা আমার লক্ষণীয় মনে আছে। পাশাপাশি এটার একটাই স্পেশালিটি, সেটা হচ্ছে এটার মধ্যে বিল্ট ইন ফ্যান আছে। আপনি গেমিং করবেন, আপনি পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজতেছেন, তখন প্রচুর পরিমাণে হিট হয় সবগুলো ফোনই, তখন হচ্ছে এক্সটার্নাল কুলার অ্যাটাচ করতে হয়। সেটা যদি না করতে চান, আপনার বিল্ট ইন ফ্যান দিয়ে দিছে Oppo। কত ভালো করছেন আপনাদের জন্য, বাট অ্যাকচুয়ালি আমরা যারা রিভিউ করছি, রিভিউতে দেখতে পারছি যে খুব একটা ভালো কাজ করতেছে না, হিট ম্যানেজমেন্ট একটু খারাপের দিকে। সো পারফরমেন্সের ক্ষেত্রে আপনি অতখানি জিততেছেন না, জাস্ট ইউনিক চয়েস দরকার, এই জন্য আপনাদের কাছে দিয়ে রাখলাম। ফ্যান আছে আপনার ফোনে, এটা বলতে পারবেন। ওকে, দেন আমরা চলে যাচ্ছি একটু ডিফারেন্ট সেগমেন্টে। এখন অফিসিয়াল 5টা ফোন দেখাইলাম, আনঅফিসিয়াল। অফিসিয়াল যারা খুঁজেন, প্লাস অফিসিয়ালের সাথে গেমিং কম্বো, এটা মনে হয় পৃথিবীতে সবচেয়ে রেয়ারেস্ট কম্বো, স্পেশালি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে। সো এই জায়গাতে ইনফিনিক্স GT30 Pro খুব ভালো একটা কাজ করতেছে। 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ সহ আসে। আর আপনি যদি ম্যাগনেটিক চার্জার কুলার সহ নেন, তাহলে মনে হয় 40,000 টাকা পরে টোটাল কম্বো। এটা অফিসিয়াল হিসেবে বেশ গুড একটা কম্বো। চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আলটিমেট, অ্যান্ড এখানে একটা 108 মেগাপিক্সেলের প্রাইমারি আছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে। এগুলো হচ্ছে এটার ভালো দিকগুলা। অ্যান্ড এই ফোনটা আসলে মানে একদম খালি মাঠে খেলতেছে, খালি মাঠে গোল দিচ্ছে, ওর আশেপাশে কম্পিটিশন কিছুই নাই। যারা গেমিং চায়, পারফরমেন্স চায়, অফিসিয়াল ওয়ারেন্টি সহ, তাদের এইটা মোটামুটি ভাই মানে ব্লাইন্ড বাই এমন টাইপের ব্যাপার স্যাপার। বাট এটাতে কিন্তু সমস্যা আছে, জেনে রাখেন কি কি। যেমন ইউজাররা ফিডব্যাক দিচ্ছে যে তারা হিটিং নিয়ে একটু ভুগতেছে, এই জন্য কুলার সহ কিনলে ভালো, তখন একটু ম্যানেজ হয় হিটটা যথেষ্ট পরিমাণের, সেটা আমি বলে রাখলাম। পাশাপাশি 5500 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, 30 ওয়াটের ওয়্যারলেস। এটাতে আসলে ওয়্যারলেস চার্জিংটা সরায়া যদি হচ্ছে ব্যাটারিটা আরও বেটার হইতো, তাহলে কিন্তু ভালো হইতো, কারণ যারা গেম খেলে প্রচুর পরিমাণ ব্যাটারি কিন্তু ড্রেন হয়। অ্যাডিশনালি IP64 রেটিং, প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম, যদিও অফিসিয়ালে এগুলা এতটাও ধরা যায় না। সো ইটস এ গুড কম্বো। আপনি যদি কিনতে চান অফিসিয়াল মার্কেটের ক্ষেত্রে, ইনফিনিক্স GT30 Pro যদি মার্কেটে থাকে, এইটা দেখতে পারেন, যদি অনলি আপনার কম্বিনেশন হয় অফিসিয়াল ফোন লাগবে অ্যান্ড গেমিং লাগবে। ওকে, দেন আমরা অনারেবল মেনশনে চলে যাচ্ছি। এই ডিভাইসটা না রাখলে হয় না ভাই, রেডমি টার্বো 4 Pro।
এইটা তো একটা চমৎকার জিনিস ভাই। 1256 GB এখন সেল হচ্ছে আমার জানা মতে 35 থেকে 36 হাজার টাকার মতন দাম। এই ফোনটা 28,000 29,000 টাকায় নেমে গেছিল। এখন এই যে গ্লোবাল যে প্রাইসিং হাইক চলতেছে, সাপ্লাইও কম, মনে হয় ডিমান্ড প্রচুর পরিমাণে বেশি, এতটুকু আমি শিওর। সো সেই জায়গা অনুযায়ী এটার দাম এখন 35-36 চলে গেছে। যারা 28-29 কিনছেন প্রচুর জিততে পারছেন ভাই। এইটাতে হচ্ছে স্ন্যাপড্রাগন 8s Gen 4 দেওয়া আছে, LPDDR5X RAM, UFS 4.1 স্টোরেজ অ্যান্ড গুড বিল্ড কোয়ালিটি, কারণ গ্লাস বডি অ্যান্ড মেটাল ফ্রেম দেওয়া আছে, IP68 রেটিং দেওয়া আছে। এখানে আপনি যদি একটু কনস ধরতে যান তাহলে সেটা বের হবে হচ্ছে হিটিংটা একটু বেশি হয়ে যায়, একটু বেশি, বাকিগুলোর তুলনায় সেম চিপসেট দেওয়া অনুযায়ী এটা একটু ভাই বেশি চলে যায়, 43-44 পর্যন্ত মানুষ রেকর্ড করতে পারছে। অ্যান্ড ক্যামেরার ক্ষেত্রেও একটু দুর্বল ক্যামেরা পাচ্ছেন, মানে ক্যামেরার ক্ষেত্রে আপনি যদি নাও ধরেন তাও কিন্তু প্রাইস অনুযায়ী বেশ ভালো, কারণ ওর স্পেক দিয়ে অনেকে 40,000 টাকার উপরে নিচ্ছে, 5-6 হাজার টাকা দাম বেশি নিচ্ছে। আর যারা 28-29 কিনছেন তারা তো বুঝতেছেনই কেন বলছি যে জিতছেন। সো টার্বো 4 Pro একটা চমৎকার ডিভাইস, যারা চাইনিজ রমের ফোন কিনেন, প্রচুর খুঁজেন, একদম ভ্যালু ফর মানি কঠিনভাবে চান, তাদের জন্য ডেজেলের কাছে এই স্টকগুলো কিন্তু আছে চাইনিজ ফোনের ক্ষেত্রে। এরপর রাখবো এই ডিভাইসটা, Redmi K80। আমি জানি সব চাইনিজ ডিভাইস হয়ে যাচ্ছে, বাট চায়না ছাড়া কেন জানি মানে খুবই একটা আনফর্চুনেট টাইম, চাইনিজ ডিভাইস বাদে কেউই ওইরকম ভ্যালু ফর মানি দিতে পারতেছে না। চাইনিজ রমটা হচ্ছে প্রবলেমেটিক, এছাড়া সব কিছুই এই ফোনটার ভালো। আমার পার্সোনালি বেশ পছন্দের একটা ফোন, এটা হচ্ছে Redmi K80। এইটাতে মোটামুটি টার্বো 4 Proর কথা যে বললাম সেটা যা যা ল্যাকিংস আছে সেগুলো পূরণ করতেছে। হ্যাঁ, ব্যাটারিটা ক্যাপাসিটি ওয়াইজ টার্বো 4 Pro থেকে একটু কম, বাট দিস ইজ এ সলিড ডিভাইস ফর সলিড পিপল। স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট আছে, LPDDR5X RAM আছে, UFS 4.0 স্টোরেজ আছে, 6550 mAh ব্যাটারি অ্যান্ড 90 ওয়াট চার্জার বক্সে পাবেন, IP68 রেটিংও আছে, মেটাল ফ্রেম অ্যান্ড ব্যাকটা যদিও গ্লসি লাগে বাট প্লাস্টিক শুনতেছি, বাট দিস ইজ এ গুড ডিভাইস। মানে এটা স্পেশাল কিছু দিচ্ছে না, ক্যামেরা তো ওই 50+ 8 মেগাপিক্সেলের কম্বিনেশনই আছে, বাট এইটা কিনে মানুষ খুশি আছে, এটা হচ্ছে বড় ব্যাপার। K80 ইউজার্স আর হ্যাপি, অ্যান্ড এটার দামটাও কিন্তু কমের দিকেই আছে, 36,500 টাকায় চাইনিজ ভ্যারিয়েন্ট আপনি পাচ্ছেন, 12GB RAM 256GB স্টোরেজ সহ। K80 ডেফিনেটলি দেখতে পারেন, একটা সুন্দর ডিভাইস। ওকে, আমি বোর হয়ে গেছি ভাই চাইনিজ ডিভাইসের কথা বলতে বলতে। আমরা যারা গ্লোবাল রম চাই, আমি নিজে যেমন, যারা নোটিফিকেশনের প্যারা সামলাইতে রাজি না, যারা এই ফোনে চাইনিজ জিনিসপাতি দেখলে খুব বিরক্ত লাগে, তাদের জন্য হচ্ছে এখনকার কথাবার্তা। এখন আমরা ব্যালেন্সড ফোনের দিকে দেখবো, এত পারফরমেন্স আমাদের লাগবে না ভাই, আমরা শান্তিতে থাকতে চাই। সো সেখানে সবার আগে আমরা আনতে যাচ্ছি Vivo V60-কে। Vivo V60 বেশ গুড একটা ফোন, হ্যাঁ এটাতে বেশ কিছু ল্যাকিংস আছে, বাট এইটা কিন্তু ক্যামেরার ক্ষেত্রে যা দিচ্ছে মোটামুটি একদম টপ নচ। ক্যামেরা সেন্ট্রিক ব্যালেন্স ফোন যারা খুঁজেন, অ্যান্ড 45,000 টাকার নিচের ফোন কিনবেন, 50,000 টাকার নিচে ফোন কিনবেন, আপনি ক্যামেরা দরকার, তাহলে হচ্ছে এইটা মোটামুটি নিশ্চিতভাবে আপনাকে সাজেস্ট করা যায়। Vivo V60 8GB RAM 256GB স্টোরেজ সহ 45-46 হাজার টাকা এখন সেল হচ্ছে। এটা লঞ্চ হয়েছিল যখন, তখন 51, 52, 53 মতন দাম ছিল। আমরা কিন্তু রিভিউ ভিডিওতে বলছিলামই যে 5-6 হাজার দাম কমলে খুব ভালো ডিল হয়ে যাবে, অ্যান্ড কিন্তু 5-6 হাজার দাম কমছে, অ্যান্ড এটা এখন ভালো ডিল হয়েই আছে। এটাতে আপনি স্ন্যাপড্রাগন 7 Gen 4 পাবেন, 6500 mAh ব্যাটারি পাবেন, অ্যান্ড 90 ওয়াটের চার্জার বক্সে পাবেন। ব্যাপারটা বেশ ভালো, ভিভো বক্সে চার্জার দিচ্ছে। অ্যান্ড সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে ভাই ট্রিপল ক্যামেরা সেট আপ। এখানে আপনি একটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি পাবেন, 50 মেগাপিক্সেলের টেলিফটো পাবেন, অ্যান্ড 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পাবেন। টেলিফটো কিন্তু একদম ল্যাকিং এই সেগমেন্ট থেকে ইউজুয়ালি, সো সেই জায়গায় কিন্তু ও পূরণ করতেছে। পাশাপাশি এটা গ্লোবাল রম, ইন্টারন্যাশনাল রম, এই জন্য আপনি হচ্ছে শান্তিতে চালাতে পারবেন। বাট অশান্তিরও কিছু বিষয় আছে, যেমন 45-46 হাজার টাকা খরচ করে UFS 2.2, এরপর LPDDR4X RAM, এরপরে আলট্রাওয়াইড ক্যামেরায় ভিডিও হয় 1080p সর্বোচ্চ। ওয়াই ভিভো ক্যামেরা সেন্ট্রিক, ওরা একটু বেটার দেওয়া উচিত এখানে। এছাড়া প্লাস্টিক ব্যাগ একটু কম দামি ফিল দেয়, এই হচ্ছে Vivo V60 সমস্যা। দিস ইজ এ গুড অপশন আপনি যদি ভিভোতে আগে থেকে অভ্যস্ত হয়ে থাকেন, অ্যান্ড আপনি যদি গ্লোবাল রম পছন্দ হয়, অ্যান্ড আপনার যদি ক্যামেরা লাগে তাহলে ওকে। দেন সিমিলার লাইন আপের আরেকটা গুড ডিভাইস হচ্ছে Nothing 3A Pro। এটার 8GB RAM 256GB স্টোরেজ, 39 থেকে শুরু করে 43,000 পর্যন্ত দাম। এত পার্থক্য কেন? 39 পর্যন্ত দাম ছিল, বাট পাওয়া যাচ্ছিল না। এখন পাওয়া যাচ্ছে, আবার যাচ্ছে না, এমন অবস্থা। সো প্রাইস কোন জায়গায় গিয়ে ঠেকে ঠিক ঠিকানা নাই, এই জন্য আমরা ভাই সেফ থাকতে পুরো রেঞ্জটাই আপনাদের বলে দিলাম। এই ডিভাইসটা একটা কনসিস্টেন্ট অ্যান্ড সলিড একটা ডিভাইস, স্টেবল একটা ডিভাইস। পাশাপাশি এটার পারফরমেন্স অ্যান্ড স্পেক ওয়াইজ যা যা ডেলিভারেবলস সেগুলোও যথেষ্ট পরিমাণ স্টেবল। এটা কোনো জায়গাতেই খুব হাই দিচ্ছে না, কোনো জায়গাতেই খুব লো দিচ্ছে না, খুব সুন্দর একটা ব্যালেন্সড অপশন, যেটা হচ্ছে ক্যামেরাতেও আপনাকে ভালো সাপোর্ট দিতেছে, বেশ ভালো একটা অপশন। স্ন্যাপড্রাগন 7s Gen 3 আছে, প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের টেলিফটো আছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, সেলফিটাও 50 মেগাপিক্সেলের। সব জায়গাতেই মোটামুটি ভালো একটা মার্ক রাখতেছে, অ্যান্ড এই জন্য মানুষ প্রচুর পরিমাণে কিনতেছে। আপনি যদি Nothing 3A Pro প্রবলেম দেখাইতে চান, যেমন নো চার্জার ইন দ্য বক্স, এই কারণে মানুষের এক্সট্রা খরচ করতে হয়, এটা একটা প্রবলেম ব্যাপার স্যাপার। দেন UFS 2.2 রেটিং, এইটা প্রবলেম, বাট নাথিং কিন্তু
হাইয়েস্ট কোয়ালিটির ইউএফএস 2.2 দেয়। যতখানি আমরা দেখছি ওদের টেস্ট রেজাল্টে অলমোস্ট ইউএফএস 3.1 এর কাছাকাছি রেজাল্ট পাওয়া যায়, স্কোর পাওয়া যায়, এই জন্য হচ্ছে ব্যাপারটা ভালো, অতটাও খারাপ না। IP64 রেটিং আছে, এটা একটা প্রবলেম। অ্যান্ড ব্যাটারিটা আসলে ভাই কমই লাগে, 5000 mAh ব্যাটারি, 50 ওয়াটের মনে হয় ম্যাক্স চার্জিং সাপোর্ট। এটা হ্যাঁ, এই জায়গাটায় দুর্বলতা আছে মোস্ট ডেফিনেটলি, বাট ইটস এ গুড ব্যালেন্সড ফোন অপশন আপনি যদি ইন্টারন্যাশনাল রম লাগে অ্যান্ড আপনার যদি ক্যামেরা টেলিফোটোটা স্পেশালি দরকার হয়। ভিভো V60, নাথিং 3A Pro, এই দুইটা কখন নেবেন? যখন আপনার টেলিফোটো লাগবে। বাট টেলিফোটো অ্যাভয়েড করা যায়, আমার আসলে জোস ক্যামেরা লাগবে অ্যান্ড এর থেকে বেটার স্পেক লাগবে, সেই প্রশ্ন যদি আপনার থাকে ইন্টারন্যাশনাল গ্লোবাল রম সহ, তাহলে Realme 15 Pro আপনার লাইফে বেস্ট চয়েস। 8GB র্যাম, 256GB স্টোরেজ সহ 41,000 টাকার মতন মনে হয় দাম। গ্লোবাল রম কিন্তু, চাইনিজ ভার্সন না। এটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 4 পাচ্ছেন, UFS 3.1 স্টোরেজ পাচ্ছেন, IP69 রেটিং পাচ্ছেন, 7000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার বক্সেই দেওয়া আছে। এইসব কিছু মিলে ইটস এ গুড কম্বো। স্পেশালি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। 50,000 টাকার নিচে যদি আলট্রা ওয়াইড একটা জাতের পাইতে হয়, Realme 15 Pro আপনার নিতে হবে। এখানে দুর্বলতা কি? ও টেলিফোটোর অপশনই রাখে নাই। টেলিফোটোর অপশন অনেকেই রাখে নাই, এরপরে যারা যাচ্ছি তারাও রাখে নাই। টেলিফোটো লাগলে V60 আর নাথিং 3A Proই। টেলিফোটো ছাড়া যদি গুড ক্যামেরা দরকার হয়, Realme 15 Pro খুবই একটা ভালো চয়েস। এটা কিন্তু কম মানুষ কিনে, এইটাতে কোনো মেজর ইস্যু নাই। আই থিঙ্ক এইটা ফেমাস হওয়া উচিত অ্যান্ড এটা আরও পপুলার হওয়া উচিত, Realme 15 Proটা। এখন Realme 15 Pro কেন মানুষ কিনতেছেন ওইভাবে? কারণ এই জায়গায় এমন একটা বান্দা মার্কেটটা দখল করে রাখছে, ওরা সরানোই যাচ্ছে না। Honor 400, অনারের এই নাম্বার সিরিজটা এত পরিমাণ চলছে, স্পেশালি Honor 200 ওদের লাইফের একটা মানে বেঞ্চমার্ক হয়ে থাকা উচিত অনারের। মানে মানুষের কাছে অনারকে এত ভালোভাবে পৌঁছায় দিছে। Honor 300 বের করলো অনেকখানি ল্যাকিং রেখে, Honor 400 বের করছে, তাও ল্যাকিং আছে দাম অনুযায়ী, স্টিল মানুষ অনারের পিছনেই পড়ে আছে, মানুষ এটাতে মন লেগে গেছে মানুষের। সো Honor 400 ফোনটা ওই Realme 15 Proর কাছাকাছি ব্যাপার স্যাপার ধরতে পারেন। স্ন্যাপড্রাগন 7 Gen 3 আছে, 6000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার বক্সে আছে, UFS 3.1 স্টোরেজ আছে। হ্যাঁ, এখানে দুর্বলতা আছে কিছু, বাট মেইনলি যে প্রাইমারি ক্যামেরাটা 200 মেগাপিক্সেল, এর পাশাপাশি হচ্ছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এই ক্যামেরার সেফটির জন্য মানুষ হচ্ছে নিয়ে নেয়। এটা তো কিন্তু টেলিফোটো নাই, স্টিল Honor 400 মানুষ পাগলের মতন কিনে, প্রচুর পরিমাণে কিনে। 256GB গ্লোবাল রম, 42,000 টাকার মতো মনে হয় দাম। এটা যদি প্রবলেম দেখতে যান, হ্যাঁ, প্লাস্টিক ফ্রেম অ্যান্ড প্লাস্টিক ব্যাক প্লাস IP66 রেটিং, জিনিসটা লো। এগুলো বাদ দিয়েও অ্যান্ড টেলিফোটো দেয় নাই, যেটা ওদের অনার এই নাম্বার সিরিজের যেটা স্পেশালিটি ছিল, সেগুলো সত্ত্বেও এই ফোনটা প্রচুর পরিমাণে পপুলার, প্রচুর মানুষ কিনতেছে, আপনিও দেখতে পারেন। এখন পর্যন্ত আমরা স্ন্যাপড্রাগন চিপসেটের ফোন দেখলাম, মিডিয়াটেকের দেখলাম, পারফরমেন্স সেন্ট্রিক স্ন্যাপড্রাগন দেখলাম, পারফরমেন্স সেন্ট্রিক মিডিয়াটেক দেখলাম, আমরা গেমিং দেখলাম অফিসিয়ালের মধ্যে, আবার হচ্ছে আমরা ক্যামেরা সেন্ট্রিক দেখলাম, আমরা ব্যালেন্স ক্যামেরা সেন্ট্রিক দেখলাম। ভাই অনেক টাইপের ফোন দেখে ফেলছি এই প্রাইস রেঞ্জের মধ্যে যেগুলো আছে। এইখানে স্টিল কিছু বান্দা থেকে যাবে যার মন মতো ফোন রাখা হয় নাই, বলবে কেন ভাই আমার এটা রাখেন নাই কেন? তাদের জন্য রাখতেছি ভাই Redmi Note 15 Pro Plus। এটার দাম 45,000 টাকার আশেপাশে, ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট। স্ন্যাপড্রাগন 7 Gen 4 আছে, LPDDR4X র্যাম, 6500 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং, 200 মেগাপিক্সেলের একটা প্রাইমারি আছে, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড আছে, টেলিফোটো নাই এটার মধ্যে, IP69 রেটিং আছে, UFS 2.2 রেটিংটা এটার একটা দুর্বলতা। অ্যান্ড বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে একটু গ্যাপ আছে আমার কাছে ফিল হয়েছে এটার ক্ষেত্রে, বাট স্টিল এটা অত জোস চয়েস না হওয়া সত্ত্বেও বাকিগুলোর তুলনায় মানুষ টুকটাক কিনতেছে। যদি রেডমি ইউজার হন, আপনার হাইপার ওএস ইউজ করতেই হয়, আপনার চাইনিজ যদি ইউজ করতে নাই চান, রেডমি K80 মে80 তো ছিল নাকি, ওগুলো যদি ইউজ করতে না চান, তাহলে হচ্ছে আপনি Redmi Note 15 Pro Plus কিনবেন। এই হচ্ছে মোটামুটি 35,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকার মধ্যে এইগুলা সব আপনার প্রাইম চয়েস। তারপরেও কিছু মানুষ বলবে ভাই আমার পছন্দের ফোনটা তো রাখতে পারেন নাই, তাদের জন্য টেকনো ক্যামন 50 আলট্রা আছে, অফিসিয়াল অনুযায়ী এই প্রাইস রেঞ্জেই পড়ে অ্যান্ড ইটস এ গুড অপশন। অত জোস আমি বলবো না, বাট অফিসিয়াল দেখলে হ্যাঁ এটা ভালো। এটার মধ্যে আপনি কিন্তু একটা টেলিফোটো লেন্স পাচ্ছেন, এটা কিন্তু একটা ভালো ব্যাপার স্যাপার। স্পেক আমি দেখা দিচ্ছি। ক্যামেরার ক্ষেত্রে আরেকটু স্পেশাল হইলে আমি এই লিস্টের মধ্যেই রেখে দিতাম যে অফিসিয়াল ফোন হিসেবে ও ক্যামেরা ভালো দিচ্ছে। ওর ছোট ভাই লাস্ট টাইমের যে হচ্ছে টেকনো ক্যামন 40 Pro ছিল, সেটাকে কিন্তু আমরা একটা ভালো ক্যামেরার খেতাব দিয়েছিলাম অফিসিয়াল মার্কেটে। এইটা অতখানি পাচ্ছে না টু বি অনেস্ট, বাট একদমই যারা অফিসিয়াল নিতে চান ইটস এ গুড অপশন ডেফিনেটলি। সো এই ছিল আমাদের বেস্ট ইন বাজেট 40 থেকে 45,000 টাকা। আমি আগেও বলছি, এখনও বলতেছি ভাই, এইটা শুরুতে ছিল 5টা ডিভাইসের, সেটা হয়ে গেছে 12টা ডিভাইস। এটা শুরুতে ছিল 40 থেকে 45, হয়ে গেছে 35 থেকে 45 46 পর্যন্ত, অলমোস্ট 50,000 টাকা আর একটু হলে টাচ করে ফেলতো। এই প্রাইস রেঞ্জে প্রচুর পরিমাণ মানুষ কিনেন। মোটামুটি আপনার এই ফোনগুলো যেগুলোর কথা আমি বললাম এর মধ্যেই কিনতে হবে যদি এই ঈদে কিনেন বা কোরবানি ঈদের মধ্যে কিনেন। এখানে আমি একটা কথা স্ট্রিক্টলি বলতে চাই ভাই, ফোনের প্রাইস অলরেডি 3,000 4,000 5,000 করে মোটামুটি প্রত্যেকটা বাড়ছে। এখন যদি ঈদের মার্কেটে আরও বাড়ে, মানুষের কিন্তু কেনাকাটা কমবে। সো বিক্রেতা ভাই যারা দেখতেছেন একটু মেনটেন করেন, কারণ গ্লোবাল প্রাইস হাইকের কারণে অলরেডি বেড়ে গেছে। চায়না
চায়না অ্যাজ এ কান্ট্রি অ্যান্ড চাইনিজ মার্কেট লং টাইম বন্ধ থাকার পরে হচ্ছে এই রিসেন্টলি খুলছে, এই সব মিলিয়ে একটা চাপ গেছে, ঠিক আছে, বাট এখন আপনাদের সেল বাড়তেছে, এখন একটু প্রাইসটা একটু রিজনেবল করে দেন, আই বিলিভ অনেক মানুষ কিনবে। অ্যান্ড যেই ফোনগুলোর কথা বললাম ম্যাক্সিমামের ফুল ডিটেল রিভিউ আমাদের চ্যানেলে আছে, যেটা চুজ করবেন যে না এইটা আমার সাথে যাচ্ছে, এইটা আমার চাহিদার সাথে মিলতেছে, এটা নেওয়া যায়, তাহলে হচ্ছে একটু রিভিউটা দেখে নিয়েন। অ্যান্ড এটাতে আমরা কোনো ডিপ কথাবার্তা রাখি নাই কেন, সেটার জন্য রিভিউ আছে, এটাতে জাস্ট আপনাদের চয়েসটা একটু ইজিয়ার করার জন্য বানানো। যদিও আমার কাছে ফিল হয় এগুলো দেখলে আরও কনফিউজড হয়ে যাই আমি।